নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আসছে আজকের বিষয়, মূল্যবৃদ্ধির চাপে আপনি যখন হাঁসফাঁস করছেন, অর্থনীতিবিদদের হিসেব অনুসারে ভারতে শতকরা 40% খুচরো পণ্যের দাম বেড়েছে এই নরেন্দ্র মোদীর 8 বছরের জমানায়, যার জেরে আপনি ডায় আনতে বায়ে কুলোতে পারছেন না। খুব স্বাভাবিক, বিরোধীরা সংসদের অধিবেশনে দেশের এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চাইবে। চলতি সংসদের অধিবেশনে সেই আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী সাংসদরা। সরকার মোটেই রাজি ছিল না। আলোচনা চেয়ে অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখানোর কারণে সাসপেন্ড করা হয়েছিল তাদের। মূল্যবৃদ্ধি নিয়ে অধিবেশনে আলোচনার দাবিতে সংসদের বাইরে বিরোধীদের ধর্নার পর কেন্দ্র রাজি হয়। কিন্তু আমরা কি দেখলাম? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংসদে আলোচনায় মূল্যবৃদ্ধির অস্তিত্ব নিয়েই যেন প্রশ্ন তুলে দিলেন। জিনিসের যে দাম বেড়েছে তা স্বীকার করতে রাজি নয় সরকার পক্ষ। সরকারের দাবি সবটাই বিরোধীদের মনের কল্পনা, বাস্তবে নাকি তার কোনো অস্তিত্বই নেই। বিজেপির সাংসদ জয়ন্ত সিনহা, তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি সংসদে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, মূল্যবৃদ্ধি বাজারে নয়, বিরোধীদের মনে। सभापति महोदय, बहुत ध्यान से हम लोग बैठकर सब हम लोग साथीगण यहाँ सत्ता पक्ष की तरफ से हम लोग इन सब बातों सुन रहे थे, लेकिन सब वक्ताओं को सुनकर मैं बड़े दुख से मुझे ये कहना पड़ेगा कि एक जब हम लोग बचपन में स्कूल में संत कबीर का एक दोहा हम लोगों को सिखाया जाता था, वही कबीर का दोहा मुझे भी अभी याद आ रहा है। और वो दोहा क्या है? माननीय सदस्यगण, वो दोहा आपको याद होगा, आपने भी जरूर स्कूल में पढ़ा होगा। बुरा जो देखन मैं चला, बुरा जो देखन मैं चला, बुरा न मिलवे कोई, जब दिल खोजा आपना, मुझसे बुरा न कोई, मुझसे बुरा न कोई। महंगाई देखने ये चले थे, महंगाई देखने ये चले थे, इन्हें महंगाई कहीं मिली नहीं, लेकिन अगर अपने अंदर देखेंगे तो वहां आपको दिखने को मिलेगा कि अगर हमें चिंता महंगाई की कहीं भी करनी है तो उनके राज्यों में करनी है। और ये सब मैं थोड़े विस्तृत रूप से मैं समझाने की कोशिश करूंगा। বাজারে যে আগুন আম আদমিকে জ্বালাচ্ছে তা নাকি আসলে একটা মানসিক বিভ্রম। কথাটা বিরোধীদের উদ্দেশ্যে বললেও আদতে তা আপামর ভারতবাসীকেই যেন বিঁধেছে। আজকে আসছে এই নিয়ে আলোচনায়। এখন সময় একটি বিরতির, ফিরছে এই নিয়ে আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। আসুন আমরা একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের দিকে একটু নজর দিই। আপনারা জানেন, গরবা নৃত্য উৎসব গুজরাতের সবচাইতে জনপ্রিয় পার্বণ। গোটা রাজ্যেই মহা সমারোহে এই গরবা নাচের আয়োজন করা হয়। এবছর থেকে গরবা নাচ অনুষ্ঠানের টিকিটের ওপরে জিএসটি বসবে। গরবা পাস পিছু 18% জিএসটি বসবে। একটি স্থানীয় পত্রিকার মতে 2019 সালে গরবার পুরুষ দর্শকের টিকিটের মূল্য 3,500 টাকা ছিল, যা এবার হবে 4,838 টাকা। মহিলা দর্শকদের টিকিট 900 টাকা বেড়ে 1,298 টাকা হতে চলেছে। গুজরাতের বিরোধী দল কংগ্রেস বলতে শুরু করেছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি গরবা পাসের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির কোপ সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। আসলে সরকারের রাজস্ব আদায় ঘাটতি ঢাকতে জিএসটির বেপরোয়া প্রয়োগ শুরু করেছে। উৎসবের আঙিনা থেকেও মানুষের পকেট কাটা চলছে বলে কংগ্রেসের অভিযোগ। বিজেপি অবশ্য বলে বেড়াচ্ছে মূল্যবৃদ্ধি কোথায়। কেন্দ্রের শাসকের দাবি, বিরোধীরা নাকি মূল্যবৃদ্ধির গল্প ফাঁদছে। বিরোধীদের মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ আসলে নাকি বিভ্রম। আসলে বলতে চাইছে, যা নেই তা খুঁজে বেড়াচ্ছে বিরোধীরা। সরকার নাকি মূল্যবৃদ্ধি কড়া হাতে নিয়ন্ত্রণে রেখেছে, তাই মূল্যবৃদ্ধি থমকে রয়েছে। অর্থাৎ ভক্তকুল মোদির নামে তালি বাজাও। কিন্তু মুশকিল হলো, খালি পেটে তালি বাজাবে কে?
মোদী সরকারের তরফে সংসদে দেওয়া হিসেবে দু একটি নমুনা পরীক্ষা করলেই বুঝতে পারবেন সরকার কেমন নির্ভেজাল মিথ্যের আশ্রয় নিয়েছে। 2016 সালে সংসদের রেকর্ড বলছে আলুর দাম ছিল 19 টাকা। 2022 সালের জুলাই পর্যন্ত সেই দর পৌঁছে গিয়েছে 28 টাকায়। প্রায় 39% বৃদ্ধি হয়েছে আলুর দাম। পেঁয়াজ 2016 সালে ছিল 14 টাকা কিলো, বর্তমানে তা বেড়ে হয়েছে 27 টাকা। প্রায় 50% মূল্য বৃদ্ধি হয়েছে। দুধের দামও 2016 সালের তুলনায় 35% বেড়েছে। এর পাশাপাশি ভোজ্য তেল, চাল, ডালের মতো ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির তালিকায় কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না। কিন্তু সংসদের অধিবেশনে বিজেপি বলে চলেছে কিছুই নাকি বাড়েনি। পেট্রোল, ডিজেল, কেরোসিনের সঙ্গে গৃহস্থের রান্নার গ্যাস সবই বেড়ে চলেছে। সরকার বলছে আন্তর্জাতিক বাজারের কারণে কিংবা ইউরোপে যুদ্ধবিগ্রহের কারণে দাম বাড়ছে। একই সরকার দুরকম কথা বলেই চলেছে। এটাও বোধহয় মোদির কৌশল। আজ এই নিয়েই আজকের আলোচনা। আপনাদের মতামত শুনবো আরো একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আসবো আপনাদের সাথে কথায়। তবে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রধানমন্ত্রী 2016 সালে মূল্য বৃদ্ধি নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুকে কটাক্ষ করতে ছাড়েননি। অথচ তার সরকার এখন লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে বিশ্ব বাজারের দোহাই দিচ্ছে। সংসদে কি বলেছিলেন মোদি, শুনুন। पंडित नेहरू जी ने लाल किले पर से कहा था, और ये उस जमाने में कहा गया था तब ग्लोबलाइजेशन इतना नहीं था, नाम मात्र का भी नहीं था। उस समय नेहरू जी लाल किले से देश को संबोधन करते हुए क्या कह रहे हैं? कभी कभी कोरिया में लड़ाई भी हमें प्रभावित करती है। इसके चलते वस्तुओं की कीमतें बढ़ जाती है। इति नेहरू जी, भारत के पहले प्रधानमंत्री। कभी कभी कोरिया में लड़ाई भी हमें प्रभावित करती है, इसके चलते वस्तुओं की कीमतें बढ़ जाती हैं और यह हमारे नियंत्रण से भी बाहर हो जाती है। देश के सामने देश का पहला प्रधानमंत्री हाथ ऊपर कर देता है, हाथ ऊपर कर देता है। आगे क्या कहते हैं? देखो जी, आपके काम की बात है। आगे कहते हैं, पंडित नेहरू जी आगे कहते हैं, अगर अमेरिका में भी कुछ हो जाता है तो इसका असर भी वस्तुओं की कीमत पर पड़ता है। सोचिए तब महंगाई की समस्या कितनी गंभीर थी कि नेहरू जी को लाल किले से देश के सामने हाथ ऊपर करने पड़े थे। ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম পড়তে পড়তে রেকর্ড করেছে, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতকাল সংসদে কার্যত তা উড়িয়ে দিয়েছেন। ওই যে বললাম, যা খোলা চোখে আপনি দেখতে পাচ্ছেন বাজারের দামের ছ্যাঁকা, যা আপনার গায়ে লাগছে, অথচ বিজেপি তথা মোদী সরকার বলে চলেছেন সবটাই নাকি বিরোধী রাজনীতিকদের বিভ্রম। কি নিষ্ঠুর একটা সরকারের ভূমিকা। দেশে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, আর তা নাকি শুধু বিরোধীদের বিভ্রম। কি মত এই নিয়ে আপনাদের মতামত জানান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে। একজন দর্শক ইতিমধ্যেই রয়েছেন অপেক্ষায়। কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? ললিত বন্দ্যোপাধ্যায় পরের দর্শক। নমস্কার। নমস্কার, শুভ হ্যাঁ, বলুন, সন্ধ্যা। বলুন। হ্যাঁ, এই যে 8 বছরের মোদী সরকারের ইতিহাস বলছে যে সংসদে কোনো জ্বলন্ত সমস্যা নিয়ে কখনো কোনো আলোচনা করেন না। আজকে যখন বাজেট অধিবেশন হয়েছিল তখন ওকে মুলতবি করে আলোচনা বন্ধ করেছিল। বিরোধী পক্ষরা অনেকবার অভিযোগ করেছে। এখানে যে বাদল অধিবেশন চলছে, এখানে তো প্রায় 25 জনকে আপনার সাসপেন্ড করেছে। তারপরে মূল্যবৃদ্ধির যেটা জ্বলন্ত যে সমস্যা, মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে শুধু তাই নয়, একটা মোটামুটি একটা হিসেব বলছি। এই গত আর্থিক বছরে শুধু রাজস্ব তেলের জন্য যে জ্বালানি সরকার ইনকাম করেছে সে 4.92 লাখ মানে লক্ষ কোটি টাকা। শুধু আর রাজস্ব আয় বাড়াবার জন্য শুধু কর বাড়িয়ে চলেছে। আর তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মেনে রেখে চলে জানি, কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন কিন্তু এখানে তেলের দাম কমায় না, এটা বেড়েই চলেছে একমুখী। আর সবচেয়ে জিনিসপত্রের দাম গরিব মানুষ থেকে সমস্ত মধ্যবিত্ত সবাই যেটা ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় জিনিস, তার উপর জিএসটি চাপিয়ে দিয়েছে। জিএসটি ডাইরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে কি মানে সহজ পন্থা নিয়েছে যাতে পুরোপুরি রাজস্বটা পুরোপুরি সরকারের আদায় করা যায়। এই একদিকে মুদ্রাস্ফীতি যেভাবে বেড়ে চলেছে, আমরা তো কোভিডের আগে যে নোটবন্দি করে তারপর অতি মহামারীতে জীবন জীবিকার ভারসাম্য নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষত আছে। আর্থিক অবস্থা এমন করে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের রিয়েল ইনকাম কমে যাচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট পরিষেবা দুটো তলানিতে থেকেছে। আজকে 1 বছরে আমরা যে হিসেব করে দেখেছি যে 4টে জিনিস, পরিবহন, বাসস্থান, খাদ্যদ্রব্য আর চিকিৎসা, এই পরিষেবা 1 বছরের মধ্যে 50% বেড়ে গেছে, শুধু বেড়েই চলেছে। এবং বেড়ে চলার মধ্যে যে বিরোধী পক্ষরা আলোচনা চাইছে সেটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। এখন করছে কেন? চাপটা এখন ওদের পার্টির যে মেন্টর আরএসএস, তারাও চাপ দিচ্ছে মূল্যবৃদ্ধির ব্যাপারে। এই জন্য একটা যাতে অধিবেশনটা চালু থাকে সেই মানে জোড়া সানাসিক চাপে এখন একটা আলোচনা করতে চাইছে, কিন্তু আলোচনা করে কোনো লাভ নেই। আলোচনা করে আমি নেট রেজাল্ট দেখবো, বাস্তবে কি এটা কোনো প্রয়োগ ঘটছে? যতক্ষণ না জিনিসপত্রের দাম কমছে আলোচনা কোনো মানে হয় না। আর আলোচনাটা না করাটাই মোদীর 8 বছরের মেন উদ্দেশ্য। উনি আগে কংগ্রেস সরকারের শুধু সমালোচনা করেছেন, নেহরুর সারা জীবন ইন্দিরা গান্ধীর সমালোচনা করে চলেছেন যে উনি নাকি প্রথম পরিষেবা দিচ্ছেন ব্যাংকিং পরিষেবা। উনি একমাত্র প্রধানমন্ত্রী যে প্রথম সবকিছু মানুষের কাছে জিনিসগুলো এনে দিয়েছেন। মানে ভারতবর্ষের 75 বছরের মধ্যে মানে 67 বছর কোনো উন্নতি হয়নি, যত উন্নতি হয়েছে লাস্ট 8 বছরে। এইভাবে শুধু নিজের আত্মপ্রচার করে চলেছেন। আজকে যে মূল্যবৃদ্ধিটা আজকে কোথায় যেতে যাচ্ছে, আন্তর্জাতিক বাড়লেও আজকে আমাদের মূল্যবৃদ্ধিটা এমন স্তরে চলে যাচ্ছে যে ডলারের মূল্যে যে টাকার মূল্য অবমূল্যায়ন হয়ে প্রায় 80 টাকার কাছাকাছি চলে যাচ্ছে, উল্টো দিকে কোনো টার্ন নিচ্ছে না। আর একটা জিনিস যেটা দেখছেন, বেকারত্বের হার আমি নিজে দেখেছি, রাজ্যের অনুপাতটা বছর বছর সময়ের সঙ্গে ক্রমশ বৃদ্ধি গ্রাফিক্যালি। তাই এটা তো একটা অত্যন্ত মহামারী মানে অর্থনৈতিক অবস্থার লক্ষণ। এই ব্যাপারে সরকার কোনো, ওরা হচ্ছে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রী একটা সরকার, যে কোনো আলোচনার মধ্যে কোনো যাবে না এবং সরকার তাকে পুরো বেঁচে দিচ্ছে, কারণ রাষ্ট্রীয় সংস্থা সমস্ত বিক্রি করে দিচ্ছে। আর একটা হিসেব হচ্ছে 25,000 কোটি টাকা ব্যাংকের থেকে টাকা মেরে পালিয়ে গেছে এই ললিত মোদী, নীরব মোদী, তারপরে আপনার আরেকজন গুজরাটি আছেন, তারপরে চোকসি, এরকম প্রচুর, মোট 25,000 কোটি টাকা। সেই টাকাটা ফিরবে না। এছাড়াও শিল্পপতিরা ব্যাংক থেকে প্রচুর লোন নিয়েছে কোটি কোটি টাকা, তারা যদি না দেয় সমস্ত রাষ্ট্রীয় ব্যাংক ডুবে যাবে। আর একটা কোনো চাকরি, কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস নেই। বলেছিল 16 কোটি লোকের চাকরি হবে 8 বছরে, সেখানে 7 লক্ষ লোকের চাকরি হচ্ছে, মানে 0.44%। তাহলে কোনো কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, শুধু একটা ব্যর্থ, দুর্বল, স্বৈরতন্ত্রী এক বিচ্ছিন্ন রকমের শাসক হিসেবে চিহ্নিত হয়েছেন। আর উনি চালিয়ে ছুটের বিচার করছেন, ওনার কোন কাজটা উন্নতি হয়েছে? মানুষের আর্থিক অবস্থা এমন এক জায়গায় তলানেই থেকেছে, চাকরি নেই। আজকে কোভিডের ছাড়াও যে গত বছরে সিএমআই এক রিপোর্ট দিয়েছে 2,27,00,000 লোক বেকার হয়েছে মার্চ এপ্রিলে, এবং তারা চাকরি পাচ্ছে না কেন?
চাকরি তাদের সময়ের সঙ্গে চাকরি জায়গা কোথায়, কাজের হ্যাঁ। ধারা পাল্টে যাচ্ছে। ধন্যবাদ তারপর ধন্যবাদ নতুন ললিত বাবু। পরের দর্শক রয়েছেন নবকুমার মণ্ডল। নমস্কার, নমস্কার কলকাতা টিভির সমস্ত কর্মীদের বলুন। এবং সহযোগীদের এবং সকল কলকাতা টিভির দর্শক মন্ডলীকে। যে বিষয়টা আমরা সকলে দেখতে পাচ্ছি, ডলারের মূল্য 80 টাকার কাছাকাছি, $1 মূল্য। এটা কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছে না এবং তারা মানতেও পারছে না। 1, 2, বাজারের প্রতিটি জিনিস আমরা সকলে যারা কিনতে যাই, সব হু করে দাম বেড়ে বাঙালির ভাষায় মটকায় উঠে গেছে, মানে ঘরের মটকায় উঠে গেছে, মানে ঘরের চিত্ত পর্যায়ের মূল্যবৃদ্ধি উঠে গেছে। তবু ওনারা দেখতে পাচ্ছেন না। এই রকম ধরনের ব্যাপার যে পিছনের সমস্ত কাপড় চলে গেছে নীরেন চক্রবর্তীর কবিতায়, উলঙ্গ হয়ে আছে রাজা, এরা যে উলঙ্গ নিজেরা বুঝতে পারছে না, যে সমস্ত লোক দেখতে পাচ্ছে ভারতবর্ষের যে প্রতিটি জিনিসের মূল্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন না। এর কারণ আছে। এর কারণটা হচ্ছে একমাত্র গোময় এবং গোমূত্র সেবনের ফলে এতদূর নেশা ধরে যে চোখে তারা কিছু দেখতে পান না, কানেও শুনতে পান না, বোধও কিছু থাকে না। যে গোঁয়েতে চলে যায় সেই গোঁয়েতেই তারা এগিয়ে চলেছে উন্মত্ত ষাঁড়ের মতো এবং দেশবাসীকে পদদলিত করছে প্রতিনিয়ত। কলকাতা টিভির দর্শক মন্ডলীকে ভেবে দেখার অনুরোধ রইল। নমস্কার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সুব্রত বন্দ্যোপাধ্যায় পরের দর্শক। নমস্কার, নমস্কার। বলুন। আসলে ভারতের মধ্যেই যদি ভারত আর পাকিস্তান থাকে তাহলে যা হবার সেটাই হচ্ছে। কিরকম, একদিকে ভারত সরকার আর উল্টো দিকে রাজ্যগুলো মনে হচ্ছে যেন পাকিস্তান সরকার। কন্টিনিউয়াসলি মোদি বা তার আশেপাশে যারা আছে সবাই রাজ্যের উপর দোষ চাপিয়ে যাচ্ছে, এটা রাজ্যের দেখা উচিত, ওটা রাজ্যের দেখা উচিত। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কেন? মূল্যবৃদ্ধি যদি পুরোপুরি রাজ্যের উপর ডিপেন্ড করে, তাহলে পেট্রোল তেল এগুলো রাজ্যকে দিয়ে দিক না, সব ভাগ করে। সেই আসল মূল্যবৃদ্ধিটা তো তারাই করছে, যার জন্য অন্যান্য জিনিসের দাম বাড়ছে। গাড়ির খরচ বাড়ছে মানে, পরিবহনের খরচ বাড়ছে মানে সমস্ত জিনিসের দাম বাড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। জয়ন্ত সিনহা হয়তো অনেক বড় একজন শিক্ষিত লোক, সে অনেক কিছু বলতে পারে, কিন্তু তার এটা ভেবে দেখা উচিত যে যে কোনটা রাজনৈতিক দলের সদস্য হিসেবেই যে তাকে সবসময়, একসময় উনি তো এতেও ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী হয়েছে। কি করছেন এনারা? আসলে প্রবলেমটা এইখানেই, দুই সরকার মিলে যে কোনো সমস্যার সমাধান করবে সেই মানসিকতাই নেই এই কেন্দ্রীয় সরকারের, যার জন্য এত প্রবলেম। ওই ভারত পাকিস্তান বললাম, ভারতবর্ষের মধ্যেই ভারত আর পাকিস্তান। আজকে চিন্তা করে দেখুন না, এই যেভাবে টাকাগুলো অন্যদিকে খরচ হচ্ছে, যেমন এই সেন্ট্রাল ভিস্তা, প্লেন কেনা, এই সবগুলো, এই টাকাগুলো তো মূল্যবৃদ্ধি ক্ষেত্রে, যেমন ধরুন আরবিআই করে কি, যখন আরবিআই প্রথমে যখন ডলার সস্তা থাকে তখন ডলারগুলো কিনে রেখে দেয়। এবার যখন ডলারের দাম বাড়ে সেগুলো সেল করে ডলারের দামটাকে ফেলে দেওয়ার জন্য। এবার যখন সমস্ত রাজ্যে আমরা দেখি, যখন কোন একটা ফসল ওঠে, ফসলের দাম পাচ্ছে না বলে কৃষকের রাস্তায় ফেলে ছড়িয়ে নষ্ট করে দিচ্ছে। কেন কেন্দ্রীয় সরকার সেগুলো কিনে স্টোর করতে পারছে না? তাহলে এই যখন বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্যের, তখন যদি সেই স্টোর থেকে এই খাদ্যদ্রব্যগুলো সাপ্লাই করে, তাহলে দাম অনেক নিয়ন্ত্রণে আসতে পারে। কোনো প্রচেষ্টা নেই এর জন্য যে স্টোরেজ সিস্টেম তৈরি করা, তার ধারে কাছে যায় না। সে খালি জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, আরে ওদের নৌকের যোগ্যে তুই নোস। তারা যে সম্পত্তি এতদিন ধরে তৈরি করে দিয়ে গেছে, সেইগুলো তুই বসে বেঁচে বেঁচে খাচ্ছিস, ওদের সমালোচনা করছিস। ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবারও আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনার কথায় আজকে বিষয়ে কথা বলার জন্য পরের দর্শক রয়েছেন দিলীপ দত্ত। নমস্কার। শুভ সন্ধ্যা সুচিন্দিমা দিদিমণি। শুভ সন্ধ্যা, বলুন। আচ্ছা, আমাদের ভারতবর্ষের
এই সমস্ত 130 কোটি জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ যিনি করছেন, তিনি এক অদ্ভুত ডিগ্রিধারী, এন্টার পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, উনি লোকসভায় বক্তৃতা করতে কার সমালোচনা করছেন? যিনি ডিসকভার অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লিখে সারা পৃথিবীতে ওনার পাণ্ডিত্যের জন্য শিক্ষিত, তার সমালোচনা করছেন এই এন্টার পলিটিক্যাল সায়েন্স পাস করার ডিগ্রিধারী ব্যক্তিটি। আচ্ছা, গেল এক কথা। 2 নম্বর ব্যক্তি যিনি SY বিএসসি, সেকেন্ড ইয়ার বিএসসি, ফার্স্ট ইয়ার থেকে সবাই হরিগর সব সেকেন্ডে উঠে, যেই সেকেন্ডারে উঠে উনি দেখলেন উনি সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই ডিগ্রি তো, এই সাবজেক্ট তো আমার মাথায় নিতে পারবে না, বেরিয়ে চলে এলো। ঠিক আছে, এই দুইটি লোক সারা ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রক। এখন বলছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাকি বিরোধীদের মনে মধ্যে, বাজারে নেই। আচ্ছা, ওরা কি বাজার করে খায় না? উনি হয়তো নিজেরা যায় না, চাকর বাকর দিয়ে করায়, লোক দিয়ে করায়, দিয়ে। কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম এত, যে মুদিখানার দোকান যেটা মানুষের নিত্য প্রয়োজনীয়, যেটা না হলে এক বেলা চলে না, মানে তার 30% 40% করে দাম বেড়ে গেছে। চাল, ডাল, তেল, সেই এমনকি ফল, নুন, যে নুন 17 টাকা ছিল সেটা এখন কিলো হয়েছে 24 টাকা। এটা সাধারণ উদাহরণ দিলাম। তা এইভাবে মানুষকে মানে যন্ত্রণার মধ্যে রেখে দিয়ে এরা সেই বলছে যে না, জিনিসপত্রের দাম কমেনি। আর এদের যারা খোসা মধ্যে আছে, যে আমাদের পশ্চিমবঙ্গে দেখি সব নেতাগুলি, মানে এরা বললে খেতে ওঠে না, না জিনিসের দাম একটু বাড়েনি, মানে অন্য দেশের তুলনায় নাকি কম। তা আমার মনে হয় যে সারা ভারতবর্ষের মানুষের যদি সত্যিকারের শুভবুদ্ধি উদয় হয়, তাহলে এই সরকারকে এক্ষুনি সমস্ত মানুষের জনমত গঠন করে এদের যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায় তত মানুষ বাঁচবে, নাহলে মানুষ না খেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। নমস্কার, এইটুকুই বললাম আমি। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন সুরেশ পাল। নমস্কার। নমস্কার ম্যাডাম। অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য তো হয়েছে, কেন হবে না? এটা এক একটা নেতার বাড়িতে, আমি একটা খুচরো ব্যবসা করি আপনি ম্যাডাম, টেলিভিশনে ভলিউমটা একটু মিউট করে কথা বলুন। হ্যাঁ বলছি, আমি একটা খুচরো ব্যবসা করি ম্যাডাম, আজ 3 বছর 2000 টাকার নোটই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মার্কেটে 2000 টাকার নোটই নেই সাধারণ মানুষেরা, কিন্তু দেখা যাচ্ছে এক একটা ব্যক্তির বাড়িতে বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট বেরোচ্ছে। কারু কারু বাড়িতে 50 লাখ, কারু গাড়িতে 50 লাখ, এসব বেরোচ্ছে। কিছু মানুষ টাকাগুলোকে স্টোরেজ করে ফেলেছে, বুঝলেন? আর জান না আপনি অন্য রাজ্যে তেলের দাম একটু কম আছে দেখুন, এবং সেখানে বাজার মোটামুটি নিয়ন্ত্রণ আছে। আর এখানে কিছু মানুষ টাকাগুলোকে স্টোরেজ করে ফেলে, তো সাধারণ মানুষ হাতে তো টাকাই নেই, তো অগ্নিমূল্য হবে না। আর এই 5, 10, 20 টাকা দাম হলেও তো কিনতে পারবে না ভাই, কেননা তো সাধারণ মানুষ হাতে টাকাও নেই। তো টাকা না থাকলে মানুষ কি করে কিনবে? কিছু মানুষ টাকাগুলোকে স্টোরেজ করে ফেলছে, এবং এই যে স্টোরেজ টাকাটা উদ্ধার হচ্ছে, এই টাকাগুলো গোটা ভারতবর্ষ জুড়ে উদ্ধার হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের কিছু মানুষ এই টাকাগুলোকে স্টোরেজ করে ফেলেছে এবং ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ তো গরিব তো হবেই। এই দুর্নীতিগ্রস্ত নেতারা যদি থাকে ভারতবর্ষ বা রাজ্যে রাজ্যে, তাহলে তো সাধারণ মানুষের কষ্ট হবেই। আর আমাদের আলোচনা করা তো বেকার হবে, কারণ বছরের পর বছর আলোচনা করে যাবো, কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ এই দুর্নীতিগ্রস্ত নেতারা যদি দেশ চালায়, বা তারা যদি রাজনৈতিক প্যাঁচে জনগণকে ফেলে ফেলে, তা জনগণ তো মরবি। তারা রাজনৈতিক প্যাঁচে জনগণকে ফেলে ফেলেছে, এমন ভাবে রাজনৈতিক প্যাঁচে জনগণকে ফেলেছে যে জনগণ এর থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। হ্যাঁ, তো মানে যারা দেশকে ভালোবাসে, যারা দেশের প্রতি, যাদের মানুষের প্রতি যাদের মানে দায়বদ্ধতা বোধ আছে, নীতিবোধ আছে, সেই সব ব্যক্তিরা তো হারিয়ে গেছে, এবং সেই সব ব্যক্তিরা তো ক্ষমতার জায়গায় আসতেও পারছে না। তা সেই সমস্ত ত্যাগী মানুষ যারা, তাদের প্রতি ত্যাগী মানুষ যারা, তারা যদি এগিয়ে আসে এবং তাদের প্রতি যদি শ্রদ্ধা রাখা হয়, তো অদূর ভবিষ্যতে আমার মনে হয় দেশবাসী শান্তি পাবে। এবং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা যতদিন না দেশ থেকে বিদায় যাবে না, যতদিন না মরবে এরা, ততদিন এই দেশের মানুষের কপালে এইরকমই চলবে ম্যাডাম। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরের দর্শক কে রয়েছেন? হ্যালো, আমি বেহালা থেকে শিশুপাল হালদার বলছি। বলুন। হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ, আমি বলছি যে আপনাদের কলকাতা টিভির সৌজন্যে যে আমাদের সাধারণ মানুষের যে বলার সুযোগ দেন, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদের। সেটা হলো যে কেন্দ্র সরকারের চালাবার যে পদ্ধতিটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি,
আমরা সাধারণ মানুষ বলবার জায়গা খুঁজে পাই না। তাই সেটা হলো যে একদিকে ওনারা যে পদ্ধতি নিয়েছে মন কি বাতের একটা ছলনা ভণ্ডামি, কিন্তু বাস্তবে যেটা করছেন ওনারা সেটা হলো দেশের ব্যাংকের টাকা একদিকে ওনাদের মানে ওনাদের বিশ্বস্ত মানুষদের সাহায্য করছে, বিভিন্ন ব্যবসায়ীদের তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে, আমি নাম বললাম না। আর এদিকে অনাদায়ী সুদ সেগুলো মুকুব করে দিচ্ছে। তাহলে অনুৎপাদক ঘটনা ঘটছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকগুলোকে এবার দেউলিয়া ঘোষণা করার মুখে চলেছে। এবার ব্যাংকটা সেই ডাকাতদের বা ওনাদের সেই দোষ মানে নিজেদের লোকগুলো পছন্দ করা লোকগুলো হাতে ব্যাংকগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করছে, এই একটা ব্যাপার। আর এদিকে বিভিন্ন রাজ্যে যেরকম বিভিন্ন বিরোধী দল ওনাদের বিরোধী দলগুলোকে যে ধরছে, চোর ডাকাত ধরছে ঠিকই আছে, কিন্তু ওনারা যেটা করছেন এক নম্বর যেটা বললাম প্রথমে ওইটা, তারপরে যেটা করছেন জিনিসপত্রের দাম বাড়াবার নাম করে, দাম বাড়ানো না, এটা লুট। এইগুলোকে চাপা দেওয়ার জন্য একদিকে মন কি বাত, আর এদিকে ওনাদের সামনে হিন্দু মুসলিম অতি হিন্দু এই সমস্ত বলে ওদের যে কুকর্ম চাপা দেওয়ার জন্য, যাতে মানুষ ক্ষিপ্র হয়ে ওদের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে না পড়ে শ্রীলঙ্কার মতো, ওরা কিন্তু এই অভিসন্ধি চালিয়ে রেখেছে। এবং যে কেউ বিরোধিতা করলে তাকে দেশদ্রোহী বলছে। আমার মনে হয় ওনাদের মতো দেশদ্রোহী কেউ নেই, ওদের পদ্ধতি যেটা বলছে। এবারে যেটা ঘটছে যে জিনিসপত্রের দাম বাড়াতে সে বাড়াচ্ছে একদিকে, যেরকম মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে করোনার অতিমারির পরে। আজকে বহু কলকারখানা আমাদের মতো সাধারণ মানুষ ছোট কলকারখানাটা করে খাই, তাদের আজকের চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, কি করে চলবে। এই জিনিস চলছে নিজেদের ডাকাতি, একটা ডাকাতরা যারা নিজেকে আড়াল করার জন্য অন্যদের উপরে চাপিয়ে দেয়, এই অভিসন্ধি এই পলিসি নিয়েছে ওদের। বিবেকানন্দ একটা কথা বলছেন, যে ধর্মের কথা বলছি, বিবেকানন্দের কথা ওনারা বলেন, এনারা বলছেন যে দরিদ্র মানুষের কাছে কোনো ধর্মের বাণী শোনানো মানে তো অপমান করা, সে চায় দুমুঠো অন্ন। তাই দরিদ্র ভোটারের কাছে রাজনীতির গল্প বলা মানে তাকে অপমান করা, সে চায় এক মুঠো অন্ন। নমস্কার, আমার এই কথাটা আমি ধন্যবাদ আপনার মতামতের জন্য। এখন সময়টা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনার কথায় পরের দর্শক রয়েছেন জয়দেব সিংহ। নমস্কার। নমস্কার, বলুন। কলকাতা টিভিকে স্বাগত জানাই, আমার শুভেচ্ছা, এবং সমস্ত দর্শকদের আমার শুভেচ্ছা। মোদি তো মানতে নারাজ হবেই। মোদি কেন মানবে? মোদি তো নীল চাষিদের মতো যেমন ইংরেজরা চাষিদিকে শোষণ করেছিল, মোদিও তো সেইভাবে শোষণ করছে। আপনারা বলছেন বাজারে অগ্নিমূল্য, চাষি যদি বাজার জিনিসটার দাম যদি না পায়, একটা ওই 10-26 বা ডিএপির বস্তা যেটা 900 টাকা ছিল সেটা হচ্ছে 1900 টাকা, ডিজেল 60 টাকার থেকে হয়ে গেছে 70 টাকা। এখান থেকে যদি কলকাতায় যায়, শালবনি থেকে যদি কলকাতা যায়, সে সবজিগুলো করলা বলুন বলুন, এটা তো বাড়বেই দাম। আমরা চাষিরা কত পয়সা পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 20 টাকা 25 টাকা, আপনারা কিনছেন 60 টাকা। এটা তো ট্রান্সপোর্ট খরচাই খেয়ে দিচ্ছে অর্ধেকটা। এর জন্য তো চাষি সেই চাষি ভাই হয়ে রয়ে যাচ্ছে, মাঝে কিছু ফোড়ারা খেয়ে নিচ্ছে। আর মোদি তো চেষ্টা করবে, মোদি তো এর থেকে রোজগার করছে, ও তো জিএসটি থেকে সব দিকে সারের রোজগার, সবের রোজগার, ও তো সেই ইংরেজদের মতো শোষণ করছে চাষিকে। নমস্কার। ধন্যবাদ। পরে দর্শকে রয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরের দর্শক, যে কথা বলছিলাম, এই মূল্যবৃদ্ধির চাপে আমরা সাধারণ মানুষ যখন হাঁসফাঁস করছি, তখন সেই মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ তো ছেড়েই দিন, মূল্যবৃদ্ধি যে হচ্ছে তা মানতে নারাজ কেন্দ্র। তাদের বক্তব্যে এটি শুধুমাত্র বিরোধীদের মস্তিষ্ক প্রসূত বা তাদের বিভ্রম। সুজয় চৌধুরী পরের দর্শক কি বলছেন শুনবো। নমস্কার। নমস্কার, বলুন।
সুজয় চৌধুরী, নমস্কার, হ্যাঁ বলুন। দাইহাট থেকে বলছি। আচ্ছা, অগ্নিমূল্য বাজার মানতে নারাজ মোদি। আজকে দেখা যাচ্ছে মোদি মানবে কি করে? তিনি তো ভারতবর্ষটাকে শুধুমাত্র ধর্মময় করতে চাইছেন। আম আদমির যে কথা যে বাজার মূল্য যে অধিক হয়ে গেছে, আজকে গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে, আজকে পেট্রোলের দাম 100 টাকা বেশি হয়ে গেছে, তেল, নুন, আদা, মানে আটা, মুড়ি সমস্ত দাম বেশি। তিনি কিছু মানছেন না। তিনি যখন কৃষি বিল প্রত্যাহার করেন তখনও কিন্তু তিনি মানেননি। তিনি বলছিলেন যে কৃষকরা নাকি বুঝতে পারছে না। তাইলে এইভাবে তিনি যদি বলেন, আজকে তিনি বলেছিলেন জিএসটি নোট যদি মানে জিএসটিতে নোটবন্দি করে যে কালো টাকা উদ্ধার হবে সেটাও কিন্তু হয়নি। এখনো কোটি কোটি টাকা কালো টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে তিনি কি মানবেন? তিনি কি স্বৈরতান্ত্রিক ভাবে তিনি যা বলবেন, মন কি বাত করবেন সেটাই ঠিক? আজকে তিনি নির্বাচনের জন্য যে মানে সামনে যে নির্বাচন, 24 সালের যে নির্বাচন, সেই জন্য তিনি জিএসটি বাড়িয়ে দিচ্ছেন। তাকে তো মানে ঘোড়া কেনাবেচা করতে হবে, কেনাবেচা করে সরকারগুলোকে ফেলতে হবে। এই যে টাকা, এই টাকাটা তার দরকার। আজকে যেভাবে আমাদের ভারতবর্ষের অর্থনীতিটা চলে যাচ্ছে, আজকে দেখুন 9,91,640 কোটি টাকা ব্যাংক থেকে মুছে ফেলতে হলো। এই যে 5টা অর্থবর্ষে এতগুলো টাকা মুছে ফেলতে হলো। আমাদের যে টাকাগুলো সেই টাকাটা কি আম আদমির টাকা, সেই টাকাগুলো তাকে তুলতে হবে। আর সেই টাকার মধ্যে আপনার 7,110 কোটি টাকা মেহুল চোক্সি, তা সেই টাকাটা সে ঋণ নিয়ে চলে গেল, আম আদমির টাকা। আর তারা বড় বড় কথা বলছে আমাদের এই। ধন্যবাদ সুজয় বাবু। আর একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। আজকে যারা বিষয়ে কথা বলতে ফোন করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আপনার কথা এখন এখানেই শেষ করছি। এর পরেই দেখবেন যে খবর সবার আগে, আর রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।